জন্মায়নি, তারা মেধা নিয়ে জন্মায়, তারা দক্ষতা নিয়ে জন্মায়, তারা প্রবল ইচ্ছা নিয়ে জন্মায়। আজকেও আকাশে ঘুরছে, ফিরে আসতে পারবে কিনা জানি না। ওই মহাকাশ যানের ভেতরে সুনিতা উইলিয়ামস ফেরার কথা ছিল আগে, আজকে বলছেন বিশিষ্টরা, যারা বিশেষজ্ঞ তারা বলছেন যে শেষ পর্যন্ত পৃথিবীর কাছাকাছি এলে পরে বায়ুর চাপে ওটা চুরমার হয়ে যেতে পারে। আমরা হয়তো পাবো না সুনিতা উইলিয়ামকে। তো এই মেয়েটি এ তো নিজে একজন শিক্ষিত ডাক্তার, সমাজসেবার লক্ষ্য ছিল তার মনে। সে শুধুই একটা শরীর? হ্যাঁ, আমরা জানি সমাজে এটা নতুন কিছু ঘটনা নয়, এ রাজ্যেও নতুন কোনো ঘটনা নয়, বা অতীতে কখনো হয়নি এমনটা নয়। কারণ পুরুষতান্ত্রিক সমাজ, তার একটা দখলদারি সমস্ত সময় আছে। আর বিশেষ করে নির্দিষ্ট করে এই ঘটনার কথা যদি মনে করি আমরা, এক একটা অধ্যায় খুলছে, পরতে পরতে রহস্য রয়েছে, পরতে পরতে অপরাধ রয়েছে। আমরা যখন বলছি বিচার চাই, কার বিচার চাই? শুধু ওই একজন কি কাজ করে যেন, সিভিক ভলান্টিয়ার, সেই সিভিক ভলান্টিয়ার মদ্যপ মাতাল যৌনপল্লীতে যার সমস্ত সময় যাতায়াত আছে, ক্যাংলা চেহারা, সেই ছেলেটি সে কেবল অপরাধী। তার যদি শাস্তি হয় তাতে আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে? কেন হয়েছে? কেন তিলোত্তমাকে শেষ হয়ে যেতে হলো? কেন তিলোত্তমার এই জঘন্য ভিন্ন পৈশাচিক মৃত্যু ঘটেছে? ভাববো না আমরা? সিবিআইকে কেন আসতে হয়েছে? কেন আজকে নানান প্রশ্ন সমাজের মধ্যে কিলবিল করছে সকলের মুখে? কেন অত তাড়াতাড়ি মেয়েটির পোস্টমর্টেম হয়ে গেল যেখানে হবার কথা নয়? কেন সময়ে এফআইআর হয়নি? এই সমস্ত নানান রকম প্রশ্ন আছে। মেয়েটি কি যা দেখার কথা ছিল না দেখে ফেলেছে? যা জানার কথা ছিল না তাই জেনে ফেলেছে? তার সীমার বাইরে চলে গিয়েছিল? মেরুদণ্ডটা বিক্রি করতে পারিনি তাই? আপনারা জানেন যে শুধুমাত্র এটা একটা যৌনতা নয়, এটা যৌন ব্যভিচার নয়, এটা ধর্ষকের শুধু কামুক হওয়াটা নয়, এর সাথে জুড়ে আছে দুর্নীতি, অতল দুর্নীতি। যে দুর্নীতি অজগরের মতন আমাদের গোটা সমাজটাকে, আজকে আমার বাংলার গোটা সমাজ সংস্কৃতি সমস্ত কিছুকে যে জড়িয়ে আছে, সেই দুর্নীতি। শুধু ওই সঞ্জয় রায় সিভিক ভলান্টিয়ার, তার হয়তো একটা ফাঁসি হবে, আমাদের মুখ্যমন্ত্রী দাবি করেছেন অমুক দিনের মধ্যে অমুক সময়ের মধ্যে তাকে ফাঁসি দিতে হবে। সকলেই জানি ফাঁসি কারা দেয়, কিভাবে হয়, তার একটা প্রসেস লাগে। উনি জানেন না এমন তো নয়। ফলে কেন চাইছিলেন তড়িঘড়ি একটা ফাঁসি? কেন চাইছিলেন? রোববারের মধ্যে সমস্ত তদন্ত শেষ করতে হবে। কে জবাব দেবে? জবাব তো ওদের দিতে হবে। আর উনি যে কোনো বিষয়, যে কোনো ঘটনায় প্রথম বলবেন উনি জানেন না, তারপরে এমনভাবে বলবেন, এমন আনকনসার্ন ওয়েতে, সেই শোয়ের বইয়ের বকুল ফুলের বনপো বইয়ের বঞ্চি জামাই যেমন এসে জিজ্ঞাসা করে, কেন কি হয়েছিল, অমুকটা দাওনি, তমুকটা করনি, আমি তো জানিনি, আমাকে বলতে পারোনি, ইত্যাদি। এই আনকনসার্ন মানুষের বিচারের জন্য তিনি আনকনসার্ন থাকেন। মাটি মানুষের ওপরে তারা ছড়ি ঘোরাচ্ছেন, দখলদারি করছেন। এই মৃত্যু, এই এটাও সেই দখলদারিত্ব, এক পুরুষতান্ত্রিকতার যে দখলদারিত্ব। মেয়েরা পায়ের তলার জীব, তারা পায়ের তলায় থাকবে, তাদের ওপরে সমস্ত রকমের অবিচার চাপিয়ে দেওয়া যাবে, এবং তারা কখনোই সমস্ত সময়ে নামিয়ে চক্ষু মাথা নত করে সমস্ত কিছু মেনে নেবে, ঘাড় কাত করে। আর তারা তাদের সমস্ত দম্ভ, সমস্ত তাদের অহংকার, সমস্ত তাদের দাপট, সেগুলো ওই মেয়েদের ওপরে, নারী সমাজের ওপরে তারা বর্ষণ করবে। যা আমাদের লিঙ্গ বৈষম্যে বিভাজিত সমাজ চিরকাল করে এসেছে, আজকে ততটা পারে না, কিন্তু উঠে তো যায়নি।
উজ্জত হয়ে যায়নি। ফলে সেই দাপট একদিকে আছে, আর আছে ক্ষমতার দাপট। যারা ক্ষমতায় আছে তারা দুর্নীতি করছে, সেই দুর্নীতিবাজেরা আরেকজন এমনি করে পেঁচিয়ে পেঁচিয়ে গোটা সমাজটাকে চুরমার করার চেষ্টা করছে। তাই আমাদের অনেক কথা বলার অবসর এখানে না, এখানে আরো অনেক রকমের কর্মসূচি আছে, আপনাদের ভালো লাগবে। কিন্তু আমরা বলতে চাই, যারা বলেন এটা বিচ্ছিন্ন ঘটনা, কতগুলো হলে বিচ্ছিন্ন হয়, কতগুলো হলে 100 হয়, কতগুলো হলে 1000 হয়, ওরা গোনেন। আজকে গোটা ভারতবর্ষে, শুধু পশ্চিমবঙ্গে নয়, এমনি যেমন আপনারা জানেন উন্নাও, কাঠুয়া, হাথরস, দিল্লি এ সমস্ত ঘটনা ঘটছে, তেমনি কাকদ্বীপ থেকে আমাদের একেবারে শেষ জায়গা পর্যন্ত সব দিকে এই ধরনের ঘটনা ঘটে চলেছে। কামদুনি হচ্ছে, মালদায় যেখানে যাবেন হচ্ছে, জলপাইগুড়ি, ধূপগুড়ি। তাহলে বিচ্ছিন্ন একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলো আরজি করে তিলোত্তমার ক্ষেত্রে না তো। এটাই রেওয়াজ, এটাই রীতি হয়েছে। যখন সেই প্রথম দিকে ক্ষমতায় আসার পর থেকে 11 সালের পর থেকে যখন আমরা শুনেছি যে কোনো নারী নির্যাতনের ক্ষেত্রে আমরা দেখেছি ওটা ছোট ঘটনা, ওটা তুচ্ছ ঘটনা, ওটা ছেলে মানুষের ঘটনা, আর সমস্ত তাজা ছেলেরা, সোনার ছেলেরা সমস্ত জায়গাতে এই নারী লাঞ্ছনার কাণ্ড ঘটিয়ে ফেলছে এবং প্রশাসন উদাসীন হয়ে থাকছে। আমরা জানি দায়িত্ব দিয়েছিলেন তো কামদুনিতে বিনীত গোয়েল, আমাদের প্রাক্তন কমিশনার, তাকে কি হয়েছে, কি ফলাফল? ফলে এই তিলোত্তমা নিয়ে আরেকটা কামদুনির মতন ফলাফল হয়, একটা বিচার হয়, এটা আমরা চাইছি না। বিচার মানে কেবলমাত্র সঞ্জয় রায়ের ফাঁসি কি শাস্তি তা নয়। বিচার মানে যেটা একমাত্র কোর্ট পারে বলে আমি বিশ্বাস করি না। আমরা মনে করি এই যে আমরা সকলে জড়ো হয়েছি, এই যে আমরা জনতা, আমরা যদি সতর্ক থাকি, আমরা যদি প্রতিরোধ করে তুলতে পারি এই দুর্নীতির বিষয়ে, দুর্নীতিবাজদের যদি আমরা গোটা সমাজ থেকে বিচ্ছিন্ন করতে পারি, তাহলে পারবো আমরা উপযুক্ত শাস্তির ব্যবস্থাটা করতে উপযুক্ত অপরাধীদের জন্য। তাই বন্ধু, লম্বা দৌড়ে আমাদের চলতে হবে। আজকে চাইলে আজকে পাবো না, কিন্তু শাস্তির দাবিটা আমাদের করতে হবে। গোড়ায় যেখানে গলদ আছে, একেবারে ক্ষমতার মাথায় যারা আছে, মাথায় পচন না ধরলে এই নিচ পর্যন্ত চলে আসে না। শুধু তো আরজি কর নয়, আজকে তো বেরিয়ে পড়ছে গোটা স্বাস্থ্য বিভাগটা পচন ধরে গেছে। না, আমরা পৌঁছতে দেব না। ওরা যখন ওই পাবে না অথবা বিজেপি ওই আরজি করে তছনছ করেছে বলে বলছিল, ওদের একবার মনে হয়েছে ওরা কি জানতো 23শে আগস্ট আরজি কর রাধা গোবিন্দ কর তার জন্মদিন গিয়েছে। আর সেই লোকটি ডাক্তার, বিলেত ফেরত ডাক্তার, এডিনবরা ইউনিভার্সিটিতে পাশ করে এসেছে। সেই লোকটি, সেই রাধা গোবিন্দ কর, তিনি সমস্ত কলকাতার ধনী মানুষের বাড়িতে গিয়ে অর্থ সংগ্রহ করতেন। বিয়ে বাড়ির গেটে দাঁড়িয়ে থাকতেন, ডাক্তার মানুষ অবাক হয়ে যেত। ওরা ধনী মানুষ, করেরা ধনী মানুষ, কিন্তু তা সত্ত্বেও অত বড় ডাক্তার, বিলেত ফেরত ডাক্তার, তিনি দাঁড়িয়ে ভিক্ষা করছেন মানুষকে, মানুষ অবাক হয়ে যেত। তাই ওরা যখন ভাঙছে, বুকের পাঁজর ভাঙছিল রাধা গোবিন্দ করের। শুধু তো তাই নয়, আমার নয়, আপনার নয়, ওই হাসপাতালে আমার অংশীদারিত্ব নেই। আমার পয়সায়, আমার ট্যাক্সে তৈরি হয়। স্বাস্থ্য বিভাগের যে বরাদ্দ আছে তার প্রতিটি টাকার মধ্যে আমি আছি, আপনি আছেন, আমরা প্রত্যেকে আছি। ফলে আমরা এই জিনিস করতে দেবো না, এই দুর্নীতি আমরা ছড়াতে দেবো না। একে আমাদের শেষ করতে হবে। তার জন্য যতদূর যাওয়া যায় আমরা যাব। আমরা জানি এ পাড়ায় ও পাড়ায়, আমরা জানি নিরপরাধের মাংসে আজকে হোম হয়। যারা বলছেন নিরবিচ্ছিন্ন ঘটনা, কবির কথাটা আর একবার মনে করুন আপনারা। নিরপরাধের মাংসে প্রতিদিন, প্রতি রাতে এই বাংলাতে হোম হচ্ছে, চলছে আমার বাংলা, নির্যাতিত হচ্ছে আমার বাংলা। এই জায়গায় আমরা রেখে দিতে পারি না। সবাইকে বলবো যে আমরা একেবারে গোড়ায় গলদ খুঁজতে গিয়ে আমরা তাকে শেষ করতে চাই। মাথায় যে পচন ধরেছে সেই মাথাটাকে আমরা চুরমার করে দিতে চাই।
তার জন্যে ঐক্যবদ্ধ শক্তি যেভাবে আমরা এখানে দাঁড়িয়েছি সেইভাবেই আমাদের দাঁড়াতে হবে। হ্যাঁ, আমরা জানি আকাশে মেঘ পাথরের মতন, কালো পাথরের মতন হয়ে আছে, বাঘের মতন মুখ বেদন করে আছে, তাকে এখনই গুড়িয়ে দিতে হবে, খুব শান্তিতে বলতে হবে আমরা ভয় পাই না, আমরা চলবো, আমরা 1000 বছর ধরে দরকার হলে হাঁটবো, কিন্তু আমরা নিরাপত্তা রচনা করব, আমরা নির্মাণ করব। কারণ আমরা মানুষ, আমাদের মেরুদণ্ড বিক্রি হয় না, আমাদের কেনা যায় না। প্রতিবাদীরা যারা রাস্তায় দাঁড়ায়, যারা রাস্তায় চলে, যারা আজকে ওই বৃষ্টিতে ভিজে নানান রকম অসুবিধের মধ্য দিয়ে, রোগ নিয়ে, বালাই নিয়ে যারা রাস্তায় রাস্তায় ঘুরছে, তাদের মেরুদণ্ড অত সহজে বিক্রি হয় না। তাই মানুষ আছে, তাই সম্ভাবনা আছে, তাই সাফল্য আছে। আমরা জানি যারা আসল অপরাধী তাদের আজ না হোক কাল বিচার হবে, উপযুক্ত বিচার হবে। আমরা সেই আশায় থাকছি যেমন, এবং তার সাথে আমাদের যে করণীয়, আমাদের দল ভারী করার যে কাজ, সেই কাজ আমরা করে যাব এই বিশ্বাস নিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। ধন্যবাদ বনমালী ভট্টাচার্যকে। আসলে আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিবাদের আগুন।